আমার আজকে টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পর্যায় সারণীর পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। পর্যায়বৃত্ততা কাকে বলে? পর্যায়বৃত্ততা কাকে বলে? আমরা দেখেছি যে পর্যায় বরাবর যখন মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এক করে বাড়ছে তখন তার ধর্মগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু যখনই তার পরের পর্যায়ে মানে নেক্সট যে পর্যায়ে আসছি তখন কিন্তু ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে, মানে সেই ধর্মটা ফিরে আসছে। এই যে ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি, এটাকে কি বলে? পর্যায়বৃত্ততা। সেই কয়েকটি ধর্মের পরিবর্তন যেগুলো পর্যায় বরাবর পুনরাবৃত্ত হয় সেগুলো কি? পরমাণুর আকার, আয়নাইজেশন শক্তি, ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, জারণ বিজারণ ধর্ম আর ধাতব অধাতব ধর্ম। তাহলে কোনগুলো পর্যায়গত বা পর্যায়বৃত্ত ধর্ম নয়? কোনগুলো নয়? যেগুলো পর্যায় বা পর্যায় বরাবর চেঞ্জ হয় না। কোনগুলো? মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা। এগুলোকে আমরা কি বলবো? পর্যায়গত বা পর্যায়বৃত্ত ধর্ম নয়। এরপর আমরা দেখে নেব যে পর্যায়গত ধর্মগুলো কিভাবে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর পরিবর্তন হয়। প্রথম যে ধর্ম সেটা কি? পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। এই পরমাণুর আকার কাকে বলে? পরমাণুর আকার, দেখো পরমাণুর একটা গঠনে আমরা কি দেখি যে পরমাণুর মাঝখানে কি আছে? নিউক্লিয়াস, এবং তার চারিদিকে আছে বিভিন্ন কক্ষপথ। তো পরমাণুর আকার কাকে বলবো? যে পরমাণুর নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের কক্ষে যে ডিস্টেন্সটা সেটাকে কি বলছি? পরমাণুর আকার। তো সেই পরমাণুর আকার পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা জানব। তো দেখো উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 3, 4, 5। যদি আমরা এটা ইলেকট্রন বিন্যাস করি তখন লিথিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? Kl2 1। বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে? 2 2। আর বোরনের ক্ষেত্রে কি হবে? 2 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পর্যায় বরাবর কি হচ্ছে? বাইরের যে কক্ষ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, বাইরের যে কক্ষ সেটা একই থাকছে, শুধু পরিবর্তন কি হচ্ছে? যে একটি করে ইলেকট্রন ঢুকছে, একটি করে ইলেকট্রন বাইরে কক্ষে বাড়ছে, তার সাথে সাথে ভেতরে যে নিউক্লিয়াস সেখানেও কিন্তু একটি করে প্রোটন বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াসের সমগ্র যে পজিটিভ চার্জ সেটা বাড়ছে। নিউক্লিয়াসের সমগ্র পজিটিভ চার্জ বাড়লে কি হবে? বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কি করবে? নিজের দিকে বেশি করে আকর্ষণ করবে। তাহলে নিউক্লিয়াস যদি বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি করে আকর্ষণ করে বা টানে, তাহলে কি হবে? পরমাণুর সাইজটা কি হবে? ছোট হয়ে যাবে, পরমাণুর আকার কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্যায় বরাবর যদি আমি যাই তখন কি হচ্ছে? বাইরের কক্ষপথটা কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য নিউক্লিয়াসের পজিটিভ আধান বা প্রোটন সংখ্যা তো বাড়ছে, সেজন্য পজিটিভ আধান বাড়ার জন্য নিউক্লিয়াস কী করছে? বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে, তার ফলে পরমাণুর যে আকার সেটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে পর্যায় বরাবর কি হয়ে যাবে? পরমাণুর আকার কি হবে? কমে। তো শ্রেণী বরাবর কি হয়? শ্রেণী বরাবর আমরা দেখতে পারি শ্রেণী বরাবর দেখো লিথিয়াম, সোডিয়ামের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। লিথিয়ামের Kl2 1, সোডিয়ামে কিন্তু Kl2 8 1। এক্ষেত্রে কিন্তু দেখো ইলেকট্রনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং
কক্ষপথের যে সিরিয়াল নাম্বার বা কক্ষপথের সংখ্যা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে কক্ষপথের সংখ্যা বাড়লে অবভিয়াসলি কী হবে, এই পরমাণুর আকার অনেক বেড়ে যাবে। তাহলে শ্রেণী বরাবর কি দেখতে পাচ্ছি, শ্রেণী বরাবর পরমাণুর আকার বাড়ে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে পরমাণুর আকার বাম থেকে ডান দিকে যত যাবে তত কি হবে, সেটা কমে যাবে। আর ওপর থেকে নিচের দিকে যখন আসবো তখন কি হবে, পরমাণুর আকার বেড়ে যাবে। এরপরে আসছি পরের ধর্ম, আয়নায়ন শক্তি বা আয়নন বিভব। এটা কাকে বলে? সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু তার সবথেকে বাইরের একটি ইলেকট্রনকে অপসারিত করে সেই পরমাণুটিকে যদি একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করি, তাহলে তার জন্য যে শক্তি লাগবে সেই শক্তিটাকে বলছি কি, ওই মৌলের আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব। আবার বলছি, কোনো একটি মৌলের একটি গ্যাসীয় পরমাণুর সব থেকে বাইরের কক্ষের একটি ইলেকট্রনকে অপসারণ করে সেই পরমাণুটিকে একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য ন্যূনতম প্রয়োজনীয় যে শক্তি সেটাকে কি বলছে, আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। ধরো কোনো একটা মৌল এম, তার বাইরের কক্ষে যে ইলেকট্রন সেটাকে যদি আমি I1 শক্তি প্রয়োগ করি, তাহলে কি হবে, সে একটি ইলেকট্রন বর্জন করবে এবং সে নিজে কী হবে, একটি একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হবে বা একটি ক্যাটন তৈরি হবে। এই যে I1, এটাকে কি বলছে, প্রথম আয়নাইজেশন এনার্জি। এর একক কি, কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল। তাহলে এর ক্ষেত্রে কি হবে, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভবের কীরকম পরিবর্তন হবে? পর্যায় বরাবর কি হবে, মৌলগুলোর আয়নাইজেশন শক্তির মান ক্রমশ বাড়বে। আর এর ক্ষেত্রে কি হবে, কমে। দেখো আমরা আগে জেনে এসেছি যে পর্যায় বরাবর ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলোর ক্ষেত্রে বাইরের যে ইলেকট্রনগুলো, সেই বাইরের ইলেকট্রনগুলো নিউক্লিয় আধান বেড়ে যাওয়ার জন্য বাইরের ইলেকট্রনগুলোকে কি হচ্ছে, নিউক্লিয়াস বেশি করে তীব্রভাবে আকর্ষণ করছে। তাহলে তীব্রভাবে যদি আকর্ষণ করে নিউক্লিয়াস, তখন সেই বাইরের ইলেকট্রনকে বের করতে অনেক বেশি শক্তি দরকার হবে। তাহলে পর্যায় বরাবর যখন আমরা দেখছি যে পরমাণুর আকার কমে যাচ্ছে, কেন কি, তার আকর্ষণ, নিউক্লিয়াসের আকর্ষণটা অনেক বেশি হচ্ছে। সেই একই কারণে নিউক্লিয়াস আকর্ষণ বেশি হওয়ার জন্য বাইরের কক্ষে যে ইলেকট্রন সেটাকে অপসারণ করতে অনেক বেশি শক্তি দরকার হবে। সেই জন্য পর্যায় বরাবর কী হবে, আয়নাইজেশন এনার্জিটা বা আয়নন বিভবটা বাড়বে। আর ঠিক একই কারণে শ্রেণী বরাবর কী হবে, কমবে। কারণ শ্রেণী বরাবর বাইরের কক্ষে আয়নন বিভবটা, বাইরের কক্ষপথ যেহেতু অনেক দূরে চলে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ডিস্টেন্স বা দূরত্ব অনেক বেশি হওয়ার জন্য আকর্ষণ বলটা অনেক কমে যাচ্ছে। শ্রেণী বরাবর কি দেখতে পাচ্ছি, শ্রেণী বরাবর আয়নন বিভবটা কমে যায়। কেন কি, দেখো শ্রেণী বরাবর কি দেখতে পাচ্ছি, যে বাইরের যে কক্ষ সেই দূরত্বটা নিউক্লিয়াস থেকে অনেক বেশি হচ্ছে। তার ফলে কি হয়, নিউক্লিয়াসের যে আকর্ষণটা বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি সেটা কমে যাচ্ছে। তাহলে যদি আকর্ষণ বল কম হয়, তাহলে সেই বাইরের কক্ষের ইলেকট্রনটাকে বের করতে বা অপসারণ করতে শক্তি অনেক কম লাগবে। তাই শ্রেণী বরাবর কি হবে, আয়নাইজেশন বিভব বা আয়নন বিভব কমবে। তাহলে কি দেখলাম, যে বাম থেকে ডান দিকে যদি যাই, তাহলে আয়নাইজেশন বিভব কি হবে, বাড়ে। আর ওপর থেকে নিচে গেলে কি হবে, আয়নাইজেশন বিভব কমবে। এরপর আমরা দেখব যে সর্বোচ্চ আয়নন বিভব কার। সর্বোচ্চ আয়নন বিভব হচ্ছে হিলিয়াম। আর সর্বনিম্ন আয়নন বিভব কার, সিজিয়াম। এগুলো কিন্তু মনে রাখবে। আর কি, যে কোনো পর্যায়ে কোন
মৌলের ক্ষেত্রে আয়নন বিভব সব থেকে বেশি বা আয়নন শক্তি সব থেকে বেশি, অবভিয়াসলি সেটা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের ক্ষেত্রে, কারণ এরা সহজে ইলেকট্রন বাইরে বের করে না, কারণ আমরা জানি যে এটা রিয়াকশন করে না, কারণ এদের যে ইলেকট্রন বিন্যাস সেটা খুবই সুস্থিত হয়। আচ্ছা, এরপরে আসছি কি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে? কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা বা প্রবণতা, তাকেই কি বলছে? মৌলটির তড়িৎ ঋণাত্মকতা। ধরো এক্সাম্পল দিয়ে দেখাই, তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তোমরা আরও এটা ভালো করে বুঝবে। দেখো HCl, এই HCl এর মাঝে যেই বন্ধন জোড়, এই বন্ধন জোড় মানে দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রনটাকে আমরা এভাবে দেখাতে পারি। এই ইলেকট্রন জোড়কে দুজনে কি একইভাবে আকর্ষণ করবে? না, যেহেতু ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, সে কি করবে? নিজের দিকে এই বন্ধন জোড়টাকে টেনে নেবে। অর্থাৎ কি না, কিছুটা দেখতে এরকম হবে, ইলেকট্রন জোড়গুলো ক্লোরিনের দিকেই থাকবে। এই যে ইলেকট্রন জোড়কে, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে কি বলছে? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু এককবিহীন একটি রাশি। এটি কিভাবে পরিবর্তিত হয়? পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কীরকমভাবে পরিবর্তিত হয়? এটি কি হয়, কোনো পর্যায় বরাবর বা বাম থেকে ডান দিকে যখন যাবে, তখন আমরা দেখতে পাবো যে তড়িৎ ঋণাত্মকতা কী হবে? বাড়বে। আর শ্রেণী বরাবর কী হবে? কমবে। পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার কী হয়? কমে যায়। ফলে বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি নিউক্লিয়াসের কী হয়? বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি নিউক্লিয়াসের কী হয়? আকর্ষণ বৃদ্ধি পায় এবং সেজন্য মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আবার বলছি, পর্যায় বরাবর অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ কী হয়? হ্রাস পায়। তার ফলে বন্ধন ইলেকট্রন জোড়, তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বৃদ্ধি হয়। আর সেটাই যেহেতু তড়িৎ ঋণাত্মকতা, তাই তড়িৎ ঋণাত্মকতা কী হবে? বাম থেকে ডান দিকে গেলে বাড়বে। আবার যেহেতু শ্রেণী বরাবর নিচে নামলে পরমাণুতে নতুন ইলেকট্রন কক্ষ সংযুক্ত হয়, তার ফলে কি হচ্ছে? বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায় এবং মৌলের তড়িৎ ঋণাত্মকতাও হ্রাস পায়। এরপরে আসবো কি, দেখো যে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? ফ্লোরিনের সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা। আবার কার সব থেকে কম? সিজিয়াম। এরপরে আসবো কি, জারণ বিজারণ ধর্ম। কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, সেই মৌলের জারণ ধর্ম তত বেশি। আবার কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি, সেই মৌলটির বিজারণ ধর্ম তত বেশি। অর্থাৎ কিনা ইলেকট্রন গ্রহণের সাথে জারণ ধর্মটা আমরা ম্যাচ করতে পারছি, আবার ইলেকট্রন বর্জনের সাথে বিজারণ ধর্মকে ম্যাচ করতে পারছি। তাহলে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কীরকম চেঞ্জ হবে? পর্যায় বরাবর যদি বাম থেকে ডান দিকে আমরা যাই, তাহলে কি হয়? বিজারণ ধর্ম হ্রাস পায়, বিজারণ ধর্ম হ্রাস পায়, আর জারণ ধর্ম কি হয়? বৃদ্ধি পায়। পর্যায় বরাবর আবার বলছি, দেখো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যখন আমরা যাব, তখন কি হবে? জারণ ধর্মের বৃদ্ধি পাবে, মানে
যত বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে তত কী হবে, ইলেকট্রন গ্রহণ করার যে টেন্ডেন্সি সেটা বাড়বে, তার ফলে কী হবে, জারণ ধর্মটা বাড়বে। আর বিজারণ ধর্মটা জাস্ট উল্টোটা কী হবে, হ্রাস পাবে। আবার জারণ বিজারণ ধর্ম শ্রেণী বরাবর কীরকম চেঞ্জ হবে, জাস্ট উল্টোটা। জারণ ধর্ম এর ক্ষেত্রে কী হবে, জারণ ধর্ম হ্রাস পাবে, আর বিজারণ ধর্ম কী হবে, বৃদ্ধি পাবে। শ্রেণী বরাবর কী হচ্ছে, জারণ ধর্ম হ্রাস পাচ্ছে, আর বিজারণ ধর্ম কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসছি মৌলের ধাতব ও অধাতব ধর্ম। ধাতব ধর্ম কি, যে কোনো মৌল যদি সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হতে পারে তখন সেই ধর্মটাকে আমরা কি বলছি, ধাতব ধর্ম। আর অধাতব ধর্ম কি, জাস্ট উল্টোটা, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি যার বেশি তার সেই ধর্মটাকে আমরা কি বলবো, অধাতব ধর্ম। তাহলে পর্যায় বরাবর ধাতব ধর্ম অধাতব ধর্ম কি চেঞ্জ হয়, ধাতব ধর্ম কি হবে, কম হবে, আর অধাতব ধর্ম কি হবে, বাড়বে। শ্রেণী বরাবর কি হবে, জাস্ট উল্টোটা হবে, ধাতব ধর্ম কি হবে, বাড়বে, আর অধাতব ধর্ম কি হবে, কমবে। তাহলে আজকে আমরা পর্যায় সারণীর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।